2 জুলাই 1995। সেদিন রবিবার রাত, তখন আনুমানিক 11টা বাজে। গ্রীষ্মের তীব্র গরমে দিল্লির আকাশ অন্ধকার থাকলেও আবহাওয়া ছিল একদম অস্বস্তিকর। সেই রাতে দিল্লির কনট প্লেস থানার কনস্টেবল কুঞ্জু আর হোমগার্ড চন্দ্রপাল প্রত্যেক দিনের মতোই জানপথ এলাকায় নাইট পেট্রোলিং এ বেরিয়েছিলেন। এটা তাদের রুটিন ডিউটি। এরকম কয়েকশো রাত তারা এমনি টহল দিয়ে কাটিয়েছেন এবং সেদিনও আলাদা কিছু হওয়ার কথা ছিল না। কিন্তু ডিউটিতে বেরোনোর মাত্র আধ ঘন্টার মধ্যেই পরিস্থিতি একটা অদ্ভুত মোড় নেয়। অশোক রোড দিয়ে যাওয়ার সময় সেখানকার একটা হোটেল অশোক যাত্রী নিবাস, সেই হোটেলের পাশে তারা একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায় এবং ঘটনাটা হোটেলের মেন বিল্ডিং এ ঘটছিল না, বরং তার সাথেই লাগোয়া ভাগ্য বারবিকিউ নামের একটা রেস্টুরেন্টের দিকে। সেই রেস্টুরেন্টের দিক থেকে প্রায় 35 ফুট উঁচু বিশাল আগুনের শিখা দাউ দাউ করে আকাশের দিকে ধেয়ে উঠছে। এবার এই আগুন দেখে কনস্টেবল কুঞ্জু দ্রুত সেই রেস্টুরেন্টের গেটে গিয়ে উকি মারে এবং সেখানে উকি মেরে বুঝতে পারে ধোঁয়াটা সরাসরি ওই রেস্টুরেন্টের রান্নাঘর থেকে আসছে। এবং এই দৃশ্য দেখার পর তিনি কিছু একটা করতে যাবেন, এমন সময় ওই হোটেলের সিকিউরিটি গার্ড এবং রেস্টুরেন্টের ম্যানেজার কেশব কুমার এসে তাদেরকে শান্ত করেন। কেশব খুব ক্যাজুয়ালি বলে যে চিন্তার কোনো কারণ নেই স্যার, আমরা রেস্টুরেন্টের কিছু পুরনো কাগজপত্র আর কার্টুন পোড়াচ্ছি। এবং পুলিশও তাদের কথায় বিশ্বাস করে নেয় এবং আবার ফিরে যায় নিজেদের ডিউটিতে। কিন্তু তার কিছুক্ষণ পরেই পরিবেশ আরো ভয়াবহ রূপ নেয়। হঠাৎ করে একজন সবজি বিক্রেতা দৌড়ে এসে পুলিশকে খবর দেয় এবং বলে হোটেলে ভয়াবহ আগুন লেগে গেছে। এবং এই খবরটা শোনা মাত্রই তারা আবার ছুটে যায় ওই রেস্টুরেন্টের দিকে এবং সেখানে গিয়ে দেখতে পায় তখন স্বাভাবিকের থেকে অনেক বেশি ঘন এবং কালো ধোঁয়া বেরোচ্ছে। এবং অবস্থা সিরিয়াস বুঝতে পেরে কুঞ্জু পিসিআর কে খবর দেওয়ার জন্য একটা ফোন বুথ খুঁজতে থাকে। কোইন্সিডেন্টলি সেদিন ভুল করে তিনি তার ওয়াকি টকিটা ফেলে এসেছিলেন আর দুর্ভাগ্যবশত কাছের বুথগুলো সবকটা বন্ধ ছিল। তাই তিনি চন্দ্রপালকে সেখানে দাঁড় করিয়ে নিজে চলে গেলেন পুলিশ পোস্টে খবর দিতে। এরপর পোস্টে খবর দিয়ে কুঞ্জু যখন ফিরে আসে তখন সে রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে চায়, কিন্তু কুঞ্জু ভেতরে ঢুকতে চাইলে গেটে দাঁড়িয়ে থাকা লোকগুলো তাকে বাধা দেয় এবং এর ফলে কুঞ্জুর সন্দেহ আরো বেড়ে যায়। সে এক প্রকার বাধ্য হয়ে পেছনের রাস্তা খোঁজে এবং রেস্টুরেন্টের পেছনের দিকে প্রায় 7 ফুট উঁচু দেয়াল টপকে কুঞ্জু ঢুকে পড়ে ওই রেস্টুরেন্টের রান্নাঘরে। কিন্তু ভেতরে ঢুকেই সে থমকে দাঁড়ায়। রান্নাঘরের ভেতরে দেখতে পায় একটা খোলা তন্দুর থেকে বিশাল আগুনের শিখা জ্বলছে এবং ধোঁয়াটা সেখান থেকে বেরোচ্ছে। আর ওই তন্দুরের ঠিক পাশেই দাঁড়িয়ে ম্যানেজার কেশব তন্দুরের আগুনটা আরো বাড়ানোর জন্য সেখানে ক্রমাগত কাঠের টুকরো আর মাখন ঢালছে। কুঞ্জু তাকে কড়া ধমক দিয়ে জিজ্ঞেস করে, ব্যাপার কি, তুমি কি পুরো হোটেলটা জ্বালিয়ে দেবে নাকি? কেশব তখনও নির্বিকার মুখে সেই পুরনো গল্পটাই শোনায়, আরে স্যার, আমরা কিছু পার্টির পোস্টার আর পুরনো কাগজ পোড়াচ্ছি, এক্ষুনি নিভে যাবে। কিন্তু এই কালো ধোঁয়ার সাথে ভেসে আসা একটা তীব্র আর বীভৎস পোড়া গন্ধ পুলিশের মনে গভীর সন্দেহের জন্ম দেয়। কুঞ্জু এরপর আর কেশবের কথায় কান না দিয়ে কোনো বড়সড় বিপদ এড়ানোর জন্য দ্রুত বালতি বালতি জল এনে ওই আগুনে ঢালতে শুরু করে এবং ওই আগুন নেভাতে নেভাতে পুলিশ কন্ট্রোল রুম আর হোটেলের সিকিউরিটি টিমও সেখানে এসে পৌঁছায় এবং সবার সম্মিলিত চেষ্টায় শেষে আগুন কিছুটা শান্ত হয়। কিন্তু আগুনটা একটু নিভতেই ওই তন্দুরের ভেতরে যে দৃশ্য দেখতে পায় সেটা দেখার জন্য সেখানে উপস্থিত কেউই প্রস্তুত ছিল না। তারা দেখতে পায় ওই তন্দুরের ভেতর কোনো বাতিল কাগজ কিংবা পোস্টার ছিল না। ওই জ্বলন্ত তন্দুরের ভেতর কুঁকড়ে পড়েছিল এক নারীর অর্ধেক পোড়া মৃতদেহ। আগুনে তার পা দুটো অর্ধেক পুড়ে চর্বি বেরিয়ে গেছে, পেটের অংশটা পুড়ে গিয়ে নারী ভুঁড়ি সব বাইরে বেরিয়ে এসছে আর মাথার খুলিতে কেবল একগোছা কালো চুল টিকেছিল। মানুষের ভিড়ে গমগম করা একটা সুন্দর রেস্টুরেন্ট মাত্র কয়েক মুহূর্তের মধ্যে পরিণত হলো এক নৃশংস হত্যাকাণ্ডের গোপন শ্মশানে। নমস্কার, আমি অপূর্ব, আর আমাদের আজকের এই কেসটা আপনাকে ভাবতে বাধ্য করবে যে মানুষের মনের অন্ধকার দিকটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। ক্ষমতা, লোভ আর অন্ধ সন্দেহ কিভাবে একটা সাধারণ মানুষকে রীতিমতো একটা দানবে পরিণত করতে পারে। আজকের এই কেসটা তার জলজ্যান্ত প্রমাণ।
এই কেসের পরতে পরতে লুকিয়ে আছে এমন কিছু সত্যি যা একসময় পুরো দেশটাকে নাড়িয়ে দিয়েছিল। তাহলে চলুন আর এক ফোঁটাও সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য কেস অফ তন্দুর কাণ্ড, দিল্লি। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে বলি, আপনাদের ভালোবাসায় আমরা খুব তাড়াতাড়ি 300K মাইলস্টোন পার করতে চলেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমাদের চ্যানেলটার সাথে জুড়ে থাকার জন্য এবং এত ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য। আমরা চাই আপনারা এইভাবেই এই চ্যানেলটার সাথে সবসময় জুড়ে থাকুন এবং ভালোবাসা দিয়ে যান। আমিও চেষ্টা করব আমার তরফ থেকে আপনাদের জন্য ভালো থেকে ভালো কোয়ালিটির কন্টেন্ট নিয়ে আসার। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তাই আপনি যদি আমাদের এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমি আপনাকে অনুরোধ করব সাবস্ক্রাইবটা করে দিন। আমি কথা দিচ্ছি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। যাই হোক, চলুন ভিডিও শুরু করা যাক। তন্দুরের ভেতর থেকে ওই আধপোড়া লাশটা আবিষ্কারের পর পুরো দিল্লি পুলিশ শকে চলে যায়। তাও তারা এক ফোঁটাও সময় নষ্ট না করে 2 জুলাইয়ের সেই গভীর রাতেই পুলিশ ওই ঘটনাস্থলে পৌঁছায় এবং তারপর রেস্টুরেন্ট চত্বরটা চারপাশ থেকে ঘিরে ফেলে। তদন্ত শুরু হয় খুব সাবধানে। তন্দুর আর তার চারপাশ থেকে দেহের পোড়া টুকরোগুলো পুলিশ খুব সাবধানে সংগ্রহ করে এবং তারপর তৈরি হয় একটা ইনকোয়েস্ট রিপোর্ট। ঘটনাস্থল থেকে রক্তে ভেজা একটা পলিথিন ব্যাগ আর একটা রূপোর পায়েল আলামত হিসেবে বাজেয়াপ্ত করা হয়। তবে তদন্তে নেমে পুলিশ একটা অদ্ভুত বিষয় খেয়াল করে। তন্দুরের কাছে দাঁড়িয়ে থাকা সেই ম্যানেজার কেশব ছাড়া আরো একজন লোক সেখানে ছিল, কিন্তু পুলিশ আসার পর সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সে ওই ভিড়ের মধ্যে হাওয়া হয়ে যায়। আর তখন রেস্তোরাঁর কর্মীদের জেরা করে এক অবিশ্বাস্য নাম সামনে আসে। সেই ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া ব্যক্তিটি আর কেউ নয়, ওই রেস্টুরেন্টের মালিক সুশীল শর্মা। কেশবকে হেফাজতে নিয়ে পুলিশ টানা জেরা শুরু করে এবং কেশবের দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই 1995 সালের 4 জুলাই পুলিশ একটা বড়সড় পদক্ষেপ নেয়। পুলিশের একটা টিম সুশীল শর্মার প্রথম তলার ফ্ল্যাটে হানা দেয়। ফ্ল্যাটের দরজায় তালা ঝুলছিল। বাধ্য হয়ে পুলিশ সেই তালা ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু ফ্ল্যাটের ভেতরের দৃশ্য দেখে অভিজ্ঞ পুলিশ অফিসারদেরও মাথা ঘুরে যায়। পুরো ফ্ল্যাটটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে খুনের স্পষ্ট চিহ্ন। পুলিশ ওই ফ্ল্যাটের তল্লাশি চালিয়ে একটা রক্তে ভেজা তোষক এবং একটা রক্তমাখা কার্পেট উদ্ধার করে। ওই কার্পেটের উপর তখন লেগে আছে রক্তের দাগ, আর তার সাথে আটকে আছে কিছু কালো চুল। তার সাথে ওই ফ্ল্যাটের দেয়ালে এবং এসির কাঠের ফ্রেমের মধ্যে গুলি লাগার স্পষ্ট চিহ্ন খুঁজে পায় এবং মেঝে থেকে খুঁজে পায় সেই গুলির খালি কোষা। পুরো ফ্ল্যাটটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে খুনের স্পষ্ট চিহ্ন। এরপর ঘরের এক কোনায় চোখ যেতেই চোখে পড়ে রেস্টুরেন্টের কিছু কাগজপত্র আর তার সাথে একটা ব্যক্তিগত ডায়েরি। আর সেই ডায়েরির পাতা উল্টাতেই পুলিশের চক্ষু চরক গাছ। ভেতরে বারবার করে একটাই লাইন লেখা, সুশীল শর্মা লাভস নয়না, নয়না লাভস সুশীল শর্মা। এই ডায়েরি আর প্রতিবেশীদের কথা শুনে পুলিশ একদম নিশ্চিত হয়ে যায় এটা সুশীল শর্মা আর তার স্ত্রী নয়না সাহানির ফ্ল্যাট। নিচে পার্কিংয়ে নয়নার গাড়িটাও দাঁড়িয়ে আছে এবং এই সমস্ত আলামত মিলিয়ে পুলিশ প্রথমবারের মতো বুঝতে পারে তন্দুরের ভেতরে জ্বলে যাওয়া সেই দুর্ভাগ্যবতী মহিলা আর কেউ নয় বরং সুশীল শর্মার নিজের স্ত্রী নয়না সাহানি। তবে এটা ছিল স্পেকুলেশন। লাশের আইনি স্বীকৃতি প্রয়োজন, তাই পুলিশ দ্রুত নয়নার বাবা মাকে হাসপাতালে ডেকে পাঠায়। কিন্তু আগুনে পুড়ে যাওয়া সেই দেহটা এতটাই বিভৎস রূপ নিয়েছিল যে বাবা মায়ের পক্ষেও নিজের সন্তানকে চেনা অসম্ভব হয়ে পড়ে। তারা মানসিকভাবে রীতিমতো ভেঙে পড়েন। এর ঠিক পরের দিন অর্থাৎ 1995 সালের 5 জুলাই তদন্তে একটা নতুন মোড় আসে। মখলুদ করিম নামের এক যুবক হঠাৎ করেই হাসপাতালে এসে হাজির হয়। মখলুদ নিজেকে নয়নার খুব কাছের বন্ধু হিসেবে পরিচয় দেয়। সে একদম সাহসের সাথে মর্গে যায়, ক্ষতবিক্ষত দেহাংশগুলো খুব ভালো করে পরীক্ষা করে। তারপর মখলুদ পুলিশকে নিশ্চিত করে জানায় এটা নয়না সাহানির মৃতদেহ। মখলুবের এই ঘোষণার সাথে সাথেই এই কেসটা একদম পরিষ্কার হয়ে যায়। এবার পুলিশের কাছে আর কোনো সন্দেহ থাকে না। তবে এই শনাক্তকরণের পর আইনের পথ আরো জটিল রূপ নেয়। সুশীল শর্মা আর নয়না সাহানির ব্যক্তিগত জীবন ঠিক কেমন ছিল সেই রহস্যের জট খোলার জন্য পুলিশ
এবার নতুন করে তদন্তে নেমে পড়ে। 1966 সালের 13 এপ্রিল বাবা হরভজন সিং আর যশবন্ত কৌরের ঘরে জন্ম নেয় তাদের ছোট্ট মেয়ে নায়না সাহানি। একদম ছোটবেলা থেকেই নায়না খুব ব্রাইট স্টুডেন্ট এবং একটু চঞ্চল স্বভাবের। তার জীবনের স্বপ্নগুলো সেই সময়কার সাধারণ মেয়েদের থেকে অনেকটাই আলাদা। 1986 সালে সে দিল্লি ইউনিভার্সিটির শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ থেকে খুব ভালো রেজাল্ট নিয়ে গ্র্যাজুয়েট পাশ করে। কিন্তু নায়না শুধু মাটিতে পা রেখে চলার পাত্রী ছিলেন না, নায়নার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। তাই সে নিজে জেদ করে দিল্লি ফ্লাইং ক্লাব থেকে একটা স্টুডেন্ট পাইলট লাইসেন্স জোগাড় করে নেয়। এরপর আরো এক ধাপ এগিয়ে ইউকে থেকে প্রাইভেটে পাইলট লাইসেন্সও হাসিল করে নেয় নায়না। এই পড়াশোনা আর ফ্লাইং এর পাশাপাশি কলেজ পলিটিক্সেও সে খুব অ্যাক্টিভ। অল্প কিছুদিনের মধ্যেই সে কংগ্রেস স্টুডেন্ট উইং এর একজন পাওয়ারফুল মেম্বার হিসেবে নিজের জায়গা তৈরি করে নেয়। এই ছাত্র জীবনে রাজনীতি করার সময় থেকেই নায়নার জীবনের একটা নতুন চ্যাপ্টার শুরু হয়। তার আলাপ হয় মকলুব করিম নামের এক যুবকের সাথে এবং একসঙ্গে কাজ করতে করতে তাদের দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং সম্পর্কটা তখন নিজের মতোই এগোচ্ছিল। কিন্তু পরিণতির কথা ভাবতেই তাদের সামনে একটা বড় বাধা তৈরি হয়। মকলুব ছিল মুসলিম আর নায়না শিখ। সোসাইটি বা পরিবার কেউই তাদের এই সম্পর্কটাকে মেনে নিতে রাজি নয়। শেষ পর্যন্ত চারপাশের এত প্রেসার সামলাতে না পেরে 1988 সালের ডিসেম্বরে তারা আলাদা হয়ে যায়। তবে প্রেম ভাঙলেও তাদের মধ্যে একটা দারুণ বন্ধুত্ব থেকে যায়। পরবর্তীতে মকলুব নিজের ধর্মের একটা মেয়েকে বিয়ে করে, কিন্তু নায়নার সাথে তার বন্ধুত্বটা তখনও ভাঙেনি। এদিকে মকলুবের সাথে রিলেশন ভাঙার পর নায়না পলিটিক্সে আরো বেশি ফোকাস করতে শুরু করে। আর এই সময় পার্টির এক নেতা সুশীল শর্মার সাথে তার পরিচয় হয়। এই সুশীল কিন্তু খুব অ্যাম্বিশিয়াস একজন ছেলে এবং সে নিজেও কংগ্রেস স্টুডেন্ট উইং এর একজন টপ লিডার। এরপর 1986 সালে সুশীল যখন দলের ন্যাশনাল প্রেসিডেন্ট হয় তখন সে নায়নার কাজের স্কিল দেখে এতটাই ইমপ্রেসড হয়ে যায় যে নায়নাকে দলের স্টেট জেনারেল সেক্রেটারি করে দেয়। এবার একসাথে দীর্ঘদিন কাজ করতে করতে তাদের এই প্রফেশনাল সম্পর্কটা প্রেমে বদলে যায়। কিন্তু নায়নার এই পলিটিক্যাল সাকসেস আর পরিচিতি সুশীল ঠিক সহ্য করতে পারছিল না। তাই সুশীল নায়নাকে বিয়ে করার জন্য একটা শর্ত দেয়। সে পরিষ্কার জানিয়ে দেয় তাকে বিয়ে করতে হলে নায়নাকে চিরকালের জন্য পলিটিক্স ছাড়তে হবে এবং অদ্ভুতভাবে নিজের এতদিনের উজ্জ্বল কেরিয়ার আর স্বপ্ন এক নিমেষে বিসর্জন দিয়ে দেয় নায়না। সে অন্ধের মতো সুশীলের সমস্ত শর্ত মেনে নেয়। তারপর 1992 সালের মে মাসে দিল্লির বিড়লা মন্দিরে খুব গোপনে তাদের দুজনের বিয়ে হয়। এই বিয়েতে সুশীলের বাড়ি থেকে কেউ আসেনি, শুধুমাত্র নায়নার ফ্যামিলির কয়েকজন মেম্বারই উপস্থিত ছিল। আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এই বিয়ের কোনো আইনে রেজিস্টার্ড হয়নি, অর্থাৎ আইনত দেখতে গেলে এই বিয়েটা কোনো বিয়েই নয়। যাই হোক, তো বিয়ের পরে স্বাধীন চেতা নায়নার জীবন পুরোপুরি বদলে যায়। তার জীবনটা যেন একটা সোনার খাঁচায় পরিণত হয়। সুশীল তাকে দিল্লির মন্দির মার্গ এলাকার একটা ফ্ল্যাটে রীতিমতো বন্দি করে রাখে। পলিটিক্স করা তো পুরোপুরি মানা, তাই নিজের একটা আলাদা আইডেন্টিটি বানাতে নায়না একটা ছোট্ট বুটিক খুলেছিল। ব্যবসাটা বেশ ভালোই সাকসেসফুল হয়েছিল, কিন্তু রাজনীতি ছাড়ার কষ্টটা সে কিছুতেই ভুলতে পারে না। এদিকে বিয়ের মাত্র 5-6 মাস যেতে না যেতেই সুশীলের আসল রূপটা আস্তে আস্তে সামনে আসতে থাকে। সে মদের প্রতি প্রচন্ডভাবে এডিক্টেড হয়ে পড়ে এবং তার স্বভাব সন্দেহবাতিক হয়ে ওঠে। প্রায় রোজ রাতে মদ খেয়ে সে বাড়ি ফেরে। তারপর নায়নার উপর শুরু হয় ফিজিক্যাল আর মেন্টাল টর্চার। নায়না অন্য যে কোনো সাধারণ ছেলের সাথে কথা বলে, এটা সুশীলের একদম সহ্য হয় না। তার রাগ তখন লিমিট ক্রস করে যায়। এরই মধ্যে নায়নার সামনে একটা জঘন্য সত্যি উঠে আসে। সে জানতে পারে সাউথ দিল্লিতে থাকা ইলা গুঞ্জুওয়ালা নামের একটা মেয়ের সাথে সুশীলের অনেক দিনের অ্যাফেয়ার আছে। এইটা জানার পর নায়না সরাসরি ইলার সাথে কন্ট্যাক্ট করে। ইলা তখন সুশীলের আসল চরিত্র আর কোন কোন মেয়ের সাথে তার নোংরা সম্পর্ক আছে সেই সমস্ত কিছু নায়নাকে খুলে বলে। আর এই সত্যিটা নায়নাকে পুরোপুরি ভেঙে দেয়। রোজকার মারধর, বরের পরকিয়া আর মারাত্মকভাবে একাকিত্বে নায়না তখন ডিপ্রেশনে চলে যায়।
সে নিজের ডায়েরিতে সুশীলকে নিয়ে তার কষ্টের কথা লেখে। সে খুব ইমোশনাল হয়ে লেখে, সুশীল, আমি জানি তুমি আমাকে ঘেন্না করো আর আমাকে মেনে নিতে পারছো না, তাই তুমি আর সময় নষ্ট করো না, নিজের খেয়াল রেখো আর আমাকে ক্ষমা করে দাও, আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দাও। আমি নিজের জীবন বিসর্জন দিয়েও তোমার বিশ্বাস অর্জন করতে পারবো না, কিন্তু তুমি তোমার জীবন নষ্ট হতে দিও না। তবে একটা কথা মনে রেখো, আমার ফ্যামিলি সম্পূর্ণ নির্দোষ, তাদের কিছু বলো না। তুমি চাইলে আমাকে পানিশমেন্ট দিতে পারো। এদিকে নায়নার উপর সুশীলের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে এবং এই সময় আর কোনো উপায় না পেয়ে নায়না তার পুরনো প্রেমিক এবং বন্ধু মাকলুবকে কল করে। নিজের সমস্ত মনের কষ্ট তার কাছে শেয়ার করে হেল্প চায়। আর এই যোগাযোগের ব্যাপারটা সুশীল কোনোভাবে জেনে যায়। একবার ভাবুন, যে লোকটার বউ একটা সাধারণ ছেলের সাথে কথা বললেই সে সন্দেহ করে, সেখানে যদি পুরনো প্রেমিকের সাথে যোগাযোগ করে, তাহলে সুশীলের মাথায় ইমেজটা ঠিক কি হতে পারে। সুশীল তখন নায়নাকে আরো বেশি করে সন্দেহ করতে থাকে। সুশীল বিশ্বাস করে বসে যে নায়না আর মাকলুবের মধ্যে এখনো কোনো ফিজিক্যাল বা প্রেমের সম্পর্ক চলছে। আর তার এই মারাত্মক ভুলটাই এই কেসে সব থেকে ভয়ানক পরিণতি ডেকে আনে। 1995 সালের 2 জুলাই দিল্লির সেই প্রচন্ড গরম আর ঘুমোট একটা সন্ধ্যা। সারাদিনের কাঠফাটা রোদের পর বাইরের আবহাওয়া তখনও একদম অস্বস্তিকর, কিন্তু মন্দির মার্গের সেই অ্যাপার্টমেন্টের ভেতরের পরিবেশ তখন একদম অন্যরকম। ভেতরের বেডরুমে এসি চলছে, বেশ ঠান্ডা। নায়না সাহানি নিজের বিছানায় চুপচাপ শুয়ে আছে আর তার হাতে রয়েছে তার প্রিয় একটা ড্রিঙ্ক, ব্লাডি মেরি। সে ধীরে ধীরে গ্লাসে চুমুক দিচ্ছে আর নিজের ফিউচার নিয়ে অনেক কিছু ভাবছে। নিজের হাজবেন্ডের থেকে রোজকার গালাগালি, ফিজিক্যাল টর্চার আর পরকীয়া সহ্য করতে না পেরে নায়না রীতিমতো হাঁপিয়ে উঠেছে এবং এই নারকীয় জীবন থেকে বেরোনোর জন্য সে একটা ফাইনাল ডিসিশন নিয়ে নেয়। সে মনে মনে ঠিক করে চিরকালের জন্য ইন্ডিয়া ছেড়ে অস্ট্রেলিয়া চলে যাবে। সেখানে তার জন্য একটা জবেরও ব্যবস্থা হয়ে গেছে। এই হিংস্র হাজবেন্ড আর টক্সিক ম্যারেজ থেকে বাঁচার এটাই তার কাছে একমাত্র রাস্তা। এবার নতুন দেশে যাওয়ার কথা ভেবে নায়না মনে মনে একটা অদ্ভুত শান্তি পায় এবং এই নতুন জীবনের আশাতেই নায়না সেই সন্ধ্যাবেলায় নিজের ফোনটা হাতে তুলে নেয়, কল করে মাকলুবকে। নায়না মাকলুবকে একজন ট্রাভেল এজেন্টের কাছ থেকে অস্ট্রেলিয়ার ভিসা কালেক্ট করার দায়িত্ব দিয়েছিল। তাই নায়না ফোন করে খুব আগ্রহ নিয়ে জানতে চায় তার ভিসা রেডি হয়েছে কিনা। মাকলুব তাকে আশ্বস্ত করে সবটা জানায়। সে বলে যে ভিসাটা এখনো হাতে আসেনি, তবে আগামী 2-1 দিনের মধ্যেই চলে আসবে, তখন সেটা কালেক্ট করে নায়নাকে জানিয়ে দেবে। এটুকুই কথা বলে তারা ফোনটা রেখে দেয়। ঠিক সেই মুহূর্তে ঘড়িতে রাত 8:15 বাজে। পার্কিং লটে নিজের গাড়িটা পার্ক করে সুশীল শর্মা ফ্ল্যাটে ঢোকে। নায়না যথারীতি খুব নর্মাল বিহেভ করে। সে খুব হাসি মুখে সুশীলকে ওয়েলকাম জানায় এবং তার জন্য একটা ড্রিঙ্ক এগিয়ে দেয়। দুজনে কোনো কথা না বলে একদম চুপচাপ মদ খেতে শুরু করে। দুজনে একসাথেই মদ খাচ্ছে, কিন্তু ঘরের ভেতর একটা অদ্ভুত পিন ড্রপ সাইলেন্স। কিন্তু সুশীলের শরীরে অ্যালকোহল ঢোকার সাথে সাথেই পরিস্থিতি বদলাতে শুরু করে। তার পুরনো সেই মারাত্মক সন্দেহ আর হিংসুটে স্বভাবটা আবার মাথাছাড়া দিয়ে ওঠে। নায়নার উপর সব সময় কড়া নজর রাখা সুশীলের একটা রোজকার অভ্যেস এবং এই মদ খেতে খেতে নায়না যখন অন্যদিকে ব্যস্ত, ঠিক তখনই সুশীল চুপি চুপি ল্যান্ডলাইন টেলিফোনের কাছে এগিয়ে যায়। সে আস্তে আস্তে রিসিভারটা তোলে, তারপর সে সোজা প্রেস করে রিডায়াল বাটনে এবং রিডায়াল প্রেস করে রিসিভারটা কানে লাগাতেই সুশীল শুনতে পায় উল্টো দিক থেকে একটা ভারী পুরুষের গলা ভেসে আসছে। লোকটা শুধু বলে হ্যালো এবং এই একটা শব্দ আর ওই গলার আওয়াজটা চিনতে সুশীলের 1 মিনিটও সময় লাগে না। সে পরিষ্কার বুঝতে পারে ওটা নায়না সেই পুরনো প্রেমিক মাকলুব করিমের গলা। ব্যাস, সুশীলের মাথার ভেতর আগে থেকেই চলতে থাকা সন্দেহের আগুনে এবার ঘিয়ের মতো কাজ করে এই একটা হ্যালো। সে এক মুহূর্তের মধ্যে ধরে নেয় যে তার অবর্তমানে নায়না এখনো মাকলুবের সাথে লুকিয়ে লুকিয়ে সম্পর্ক রাখছে। সে কোনো কথা শুনে না, কাউকে কিছু জিজ্ঞেসও করে না, বরং নিজের মনে মনেই রাগে অন্ধ হয়ে সে সশব্দে টেলিফোনের রিসিভারটা আছড়ে নামিয়ে রাখে। তারপর সে সেখান থেকে সোজা ঢুকে যায় বেডরুমে
ঘরে ঢুকেই সুশীল নায়নার উপর চিৎকার শুরু করে। শুরু হয় এক মারাত্মক ঝগড়া আর অশান্তি। স্বামী আর স্ত্রীর মধ্যে চিৎকার ক্রমশ বাড়তে থাকে। এইভাবে চলতে চলতে ঝগড়ার একটা পর্যায়ে এসে সুশীল হঠাৎ করেই একদম শান্ত হয়ে যায়। সে পুরোপুরি ঠান্ডা মাথায় ঘরের একটা ড্রয়ারের কাছে এগিয়ে যায় এবং ড্রয়ারটা খুলে সে ভেতর থেকে নিজের রিভলভারটা বের করে। এরপর সে খুব ক্যাজুয়ালি সে রিভলভারটার মধ্যে 4টে কার্তুজ লোড করে। তার চোখে মুখে কোনো অনুশোচনা বা দ্বিধা নেই। সুশীল সোজা ঘুরে তাকায় নায়নার দিকে, তারপর সরাসরি নায়নার মাথাকে টার্গেট করে খুব কাছ থেকে পরপর 3 রাউন্ড গুলি চালায়। এর মধ্যে 2টো গুলি সোজা গিয়ে লাগে নায়নার মাথা এবং ঘাড়ের দিকে, এবং তৃতীয় গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে যায় এবং সেটা গিয়ে লাগে পাশের দেওয়ালে, যেটা একদম শুরুতেই পুলিশ উদ্ধার করেছিল। এই 2টো গুলির আঘাতে নায়নার শরীর পুরো রক্তে ভেসে যায়। তীব্র ব্যথায় নায়না কয়েক সেকেন্ডের জন্য বিছানায় ছটপট করে, আর তার ঠিক পরপরই সব শান্ত হয়ে যায়। একজন স্বাধীন চেতা নারী, ব্রাইট এবং স্বপ্ন দেখতে ভালোবাসা মেয়ের জীবন ওখানেই শেষ হয়ে যায়। তার আর অস্ট্রেলিয়া যাওয়া হয় না। তবে এটা তো ছিল শুধুমাত্র খুনের কথা। এরপর যেটা হয়েছে আমি কথা দিচ্ছি, সেটা শুনলে আপনার শিরদাঁড়া দিয়েও একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে। নায়নাকে গুলি করার ঠিক পরপরই সুশীল শর্মার মাথার উপর চেপে বসা রাগ হঠাৎ করেই যেন উধাও হয়ে যায়। ক্ষণিকের এই উন্মাদনা শান্ত হতেই তার উপর নেমে আসে চরম বাস্তবতা। কৃতকর্মের জন্য অনুশোচনা করার মতো কোনো সময় তার হাতে নেই। তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, নায়নার এই নিথর মৃতদেহটা নিয়ে সে ঠিক করবেটা কি। যাই হোক, নিজের নার্ভকে শান্ত করার জন্য সে দ্রুত কয়েক ঢোক জল খেয়ে নেয়, আর একটু ঠান্ডা হতে না হতেই তার মাথায় খেলে যায় একদম প্রফেশনাল ক্রিমিনালদের মতো একটা সাংঘাতিক বুদ্ধি। সে ভাবে লাশটাকে কোনো নদীতে ফেলে দিতে হবে, এবং সেই প্ল্যানটা মাথায় রেখেই সে কাজ শুরু করে। সবার আগে ঘর পরিষ্কার, তারপর লাশটাকে সরানো। সুশীল প্রথমে বিছানার চাদরটা দিয়ে নায়নার রক্তে ভেজা শরীরটাকে ভালো করে পেঁচিয়ে নেয়। রক্ত যেন কোনোভাবেই গড়িয়ে না পড়ে তার জন্য ডাইনিং টেবিলের উপরে থাকা একটা প্লাস্টিকের কভার নিয়ে সেটা দিয়ে ওই লাশটাকে শক্ত করে মুড়িয়ে দেয়। তারপর মেঝের রক্ত কিছুটা পরিষ্কার করে নেয়, এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর টেনে হিচড়ে সবার চোখের আড়ালে লাশটাকে অ্যাপার্টমেন্টের সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনে। পার্কিং লটে তখন তার মারুতি গাড়িটা দাঁড় করানো। সে ওই গাড়ির ডিকি খোলে, তারপর অত্যন্ত বিশ্রীভাবে দুমড়ে মুচড়ে নায়নার দেহটাকে ওই ডিকিতে ভরে। এবং এসব কিছু করতে করতেই হঠাৎ করে সুশীলের চোখ যায় নিজের জামা কাপড়ের দিকে। হঠাৎ করেই সে খেয়াল করে নায়নার টকটকে লাল রক্ত, তার পরনে সাদা কুর্তা এবং পাজামা পুরো ভিজে গেছে। এই রক্ত ভেজা পোশাকে বাইরে বের হওয়া খুব রিস্কি ব্যাপার, কেউ দেখে ফেললেই সন্দেহ করবে। তাই সে আবার ছুটে যায় ওই দোতলার ফ্ল্যাটে, এবং সেখানে গিয়ে অন্য একটা পরিষ্কার সাদা কুর্তা পরে আবার নিচে নেমে আসে। এরপর গাড়িটা স্টার্ট দিয়ে সোজা রওনা দেয় যমুনা নদীর উদ্দেশ্যে, এবং গাড়িটা নিয়ে যখন বেরোচ্ছে তখন সময় আনুমানিক 9:30 বাজে, এবং আনুমানিক রাত 10টা নাগাদ সুশীল যমুনা নদীর উপর অবস্থিত আইটিও ব্রিজে পৌঁছায়। সেখানে গিয়ে তার ভুল ধারণা মারাত্মকভাবে ভেঙে যায়। দিল্লির একদম সেন্ট্রাল পয়েন্টের এই ব্রিজে তখন প্রচুর গাড়ি চলাচল করছে, আর ব্রিজের ঠিক কাছেই দিল্লি পুলিশের সদর দপ্তর। এত লোকজন আর পুলিশের কড়া নজর এড়িয়ে ব্রিজ থেকে এত বড় একটা বডি নদীতে ফেলা এক প্রকার অসম্ভব ব্যাপার। এবং তখন ধরা পড়ার ভয়ে সুশীল সঙ্গে সঙ্গে নিজের ডিসিশন পাল্টে নেয়। সে গাড়ি ঘোরায় এবং সোজা রওনা দেয় অশোক রোডের দিকে। রাত 10:15 নাগাদ সুশীলের গাড়িটা এসে থামে অশোক যাত্রী নিবাস হোটেলের সামনে। এখানেই তার নিজের একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের ভেতরে তখন মাত্র কয়েকজন কাস্টমার ডিনার করছে। সুশীল তাড়াহুড়ো করে রেস্টুরেন্টে ঢুকেই কেশব কুমারকে ডেকে আনে, এবং সেখানে নিজের এই নৃশংস অপরাধের কথা পুরোপুরি স্বীকার করে লাশটাকে গুম করার জন্য কেশবের কাছে সাহায্য চায়। কেশব প্রথমে এই খুনের কথা শুনে চরম ভয় পেয়ে যায়, ঘৃণায় তার শরীর শিউরে ওঠে, কিন্তু শেষ পর্যন্ত সে সুশীলকে সাহায্য করতে রাজি হয়ে যায়। কারণ অতীতে জীবনের একটা কঠিন সময়ে সুশীল
তাকে অনেক বড় একটা আর্থিক সাহায্য করেছিল, আর এবার তার সেই সাহায্য ফিরিয়ে দেওয়ার পালা। প্ল্যান অনুযায়ী কেশব রেস্টুরেন্টের কাস্টমারদেরকে তাড়াতাড়ি খাওয়া শেষ করার কথা বলা যায় এক প্রকার জোর করেই তাদেরকে বাইরে বের করে দেয়। এমনকি রেস্টুরেন্টের কর্মচারীদেরকেও হঠাৎ করেই ছুটি দিয়ে দেয়। রাতের খাবারের জন্য জনপ্রতি 25 টাকা করে তাদের হাতে গুঁজে দেয় সে, এবং এইভাবে খুব অল্প সময়ের মধ্যেই পুরো রেস্টুরেন্টটা খালি হয়ে যায়। বাইরে কেবল একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে। ভেতরে যে এত বড় একটা ঘটনা ঘটছে সেই সম্পর্কে তার বিন্দুমাত্র কোনো আইডিয়া নেই। এরপর সুশীল আর কেশব রেস্টুরেন্টের রান্নাঘরে ঢুকে, এবং সেখানে ঢুকে তন্দুরের ভেতর কাঠ দিয়ে একটা চিতার মতো সাজানো হয়, এবং চিতা সাজানোর পর সুশীলের গাড়ির ডিকি থেকে প্লাস্টিকে পেঁচানো নায়নার দেহটা তুলে আনা হয়। তারপর সেই প্লাস্টিক খুলে সেই দেহটাকে সোজা ফেলে দেওয়া হয় ওই তন্দুরের ভেতর। তারপর সেই লাশের উপর আরো কাঠ চাপিয়ে দেয় দুজনে। হিন্দু নিয়ম অনুযায়ী চিতা জ্বালানোর জন্য ঘি দরকার পড়ে, এতে আগুন দ্রুত এবং তীব্রভাবে জ্বলে ওঠে। কিন্তু একটা বারবিকিউ রেস্টুরেন্টের রান্নাঘরে কোথাও ঘি খুঁজে পাওয়া যায় না। তখন সুশীল কেশবকে দৌড়ে কাছের দোকান থেকে ঘি জাতীয় কিছু একটা কিনে আনতে বলে। কেশব দ্রুত বাজারে চলে যায়, এবং সেখানে গিয়ে সে ঘি পায়নি না কি হয়েছে জানা নেই, সে আমুল বাটারের 4টে বড় স্ল্যাব নিয়ে আসে, এবং সেই বাটারের স্ল্যাবগুলো লাশের উপর আর কাঠের স্তূপের উপর সমানভাবে ছড়িয়ে দেয়। তারপর একটা দেশলাই কাঠি জেলে নায়নার দেহবর্তী ওই তান্দুরের ভেতর আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে এই রোমহর্ষক ঘটনাটা জানাজানি হওয়ার পর মানুষের মনে একটা গভীর ট্রমা তৈরি হয়, এবং এর প্রভাব এতটাই ভয়াবহ হয় যে দিল্লির সাধারণ মানুষ তন্দুরে রান্না করা খাবার খাওয়া পর্যন্ত ছেড়ে দেয়। ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক এই তান্দুর রাজস্থানের প্রাচীন সিন্ধু সভ্যতা থেকে শুরু করে বহুকাল ধরে ভারতীয় রান্নার সম্মান বহন করে আসছে। কিন্তু নিজের স্ত্রীর লাশ পোড়ানোর জন্য এই পবিত্র তন্দুরকে ব্যবহার করে সুশীল শর্মা সেদিন রান্না শিল্পটাকে চরমভাবে কলঙ্কিত করেছিল। 1995 সালের 2 জুলাই রাতের ওই মর্মান্তিক ঘটনার পর দিল্লি পুলিশ খুব দ্রুত অ্যাকশন নেয়, কিন্তু মূল অভিযুক্ত সুশীল শর্মা ততক্ষণে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। সে নিজের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে একটা স্টেট থেকে অন্য স্টেটে ঘুরে বেড়াতে থাকে, কিন্তু দিল্লি পুলিশের একটা স্পেশাল টিম তার পেছনে লেগেই আছে, এবং ফাইনালি ব্যাঙ্গালোর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে দিল্লি নিয়ে আসে। এবার গ্রেফতার হবার পর সুশীল নিজেকে নির্দোষ বলে প্রমাণ করার সমস্ত রকম চেষ্টা চালায়, কিন্তু তার বিরুদ্ধে যে প্রমাণগুলো ছিল সেগুলো এতটাই স্ট্রং ছিল যে তার বাঁচার কোনো সুযোগ নেই। কনস্টেবল কুঞ্জু থেকে শুরু করে রেস্টুরেন্টের বাকি স্টাফরাও স্টেটমেন্ট দেয়। এছাড়াও ফরেন্সিক টেস্ট আর ডিএনএ রিপোর্ট থেকে পরিষ্কার হয়ে যায় যে ওই পোড়া মৃতদেহটা আর কারুর নয়, নায়না সাহানিরই, আর তাকে গুলি করেই মারা হয়েছিল। এরপর 2003 সালের 7 নভেম্বর এই কেসের রায় আসে। দীর্ঘ 8 বছর ধরে চলা এই কেসের বিচার শেষে লোয়ার কোর্ট সুশীলকে ডেথ সেন্টেন্স শোনায়। আদালত রায় দেয় নায়নাকে এইভাবে খুন করা আর তার বডি পুড়িয়ে দেওয়াটা একটা ব্রুটাল ক্রাইম। সুশীল এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে, এবং 2007 সালের 19 ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্টেও লোয়ার কোর্টের এই ফাঁসির রায় বহাল রাখে। হাইকোর্ট পরিষ্কার জানায় এই ক্রাইমটা এতটাই পাশবিক ছিল যে সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছিল, তাই এর ক্ষেত্রে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো সাজা হতে পারে না। এরপর যথারীতি মামলা পৌঁছায় দেশের হাইয়েস্ট কোর্ট সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টও এই ক্রাইমের ভয়াবহ দিকটা মেনে নেয়। তবে আদালত এটাও দেখে যে এই মার্ডারের পেছনে কোনো প্রি প্ল্যান ছিল না বা প্রফেশনাল ক্রাইম ছিল না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া এবং ডেসপারেট সন্দেহের বশে রেগে গিয়ে এই ঘটনা ঘটেছিল, এবং এই পয়েন্টটা কনসিডার করে সুপ্রিম কোর্ট সুশীলের ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। দিল্লির তিহার জেলে সুশীল দীর্ঘ 23 বছর ধরে সাজা কাটায়, এবং জেলের ভেতরে থাকার সময় তার মেন্টালিটিতে অনেকটা চেঞ্জেস আসে। সে নিজের ভুলটা বুঝতে পেরে একেবারে শান্ত হয়ে যায়। জেলের সমস্ত নিয়ম মেনে চলা এবং বাকি কয়েদিদের হেল্প করার জন্য সে প্রশংসা পায়। অবশেষে 2018 সালের 21 ডিসেম্বর দিল্লি হাইকোর্ট সুশীলকে জেল থেকে ছেড়ে দেওয়ার অর্ডার দেয়। কোর্টের বেঞ্চ জানায় যাবজ্জীবন মানেই সারা জীবন জেলের 4 দেয়ালে বন্দি রাখা নয়। ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 21 অনুযায়ী
প্রত্যেক নাগরিকের রাইট টু লিভ এবং পার্সোনাল ফ্রিডম আছে, তাই তাকে তার অধিকার থেকে সারা জীবনের জন্য বঞ্চিত করা যায় না। এবং দীর্ঘ 23 বছর পর জেলের গারদ ভেঙে সুশীল যখন বাইরে আসে, তখন মিডিয়ার সামনে সে কান্নায় ভেঙে পড়ে। সে বলে সে তার বাবা মায়ের একমাত্র ছেলে। জেল খাটার সময় তার বাবা মা হাসপাতালে ছিল, কিন্তু সে তাদের পাশে থাকতে পারেনি। সে এখন একটা নতুন জীবন শুরু করতে চায়। মাত্র 1 সেকেন্ডের একটা ভুল সিদ্ধান্ত তার জীবনের 23টা বছর কেড়ে নিয়েছে। যাই হোক, সুশীল এটাও জানিয়েছে আর কারোর প্রতি তার কোনো রাগ বা কমপ্লেন নেই। নায়না সাহানির এই মর্মান্তিক গল্পটা আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে বাধ্য করে। জেলাসি, সন্দেহ, ক্ষমতা আর মুহূর্তের রাগ কিভাবে সবকিছু শেষ করে দেয়, দিল্লির এই তন্দুর মার্ডার কেস তার সব থেকে বড় প্রমাণ। সুশীল শর্মা হয়তো দীর্ঘ 23 বছর পর জেল থেকে বেরিয়ে নিজের নতুন জীবন শুরু করে দিয়েছে, কিন্তু নায়নার স্বপ্ন আর ভবিষ্যৎ ওই রেস্টুরেন্টের তন্দুরের আগুনেই পুড়ে ছাই হয়ে গেছে। যাই হোক, এই কেসটা আমার মনে হয় সব থেকে ব্রুটাল কেসগুলোর মধ্যে একটা। এই কেসটা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তার সাথে এটাও জানাবেন আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আপনাদের মতামত আমাদের কাছে খুব ম্যাটার করে, বিশ্বাস করুন। তাই আপনার যদি কোনো সাজেশন থেকে থাকে, কোনো অ্যাডভাইস থেকে থাকে, সেটা কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সাবধানে থাকবেন।